আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমাদের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক মহাশয়রা এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে জন্মজয়ন্তী রয়েছে যেটা 25শে বৈশাখ, তো সেটা আমরা এখন পালন করব। তো আমাদের স্যার রয়েছেন, এখন আমাদের কোচিংয়ের ছাত্রছাত্রী দ্বারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হলো। এবার এই 25শে বৈশাখ এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে, জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের পাঁচের পাঠশালা কোচিং সেন্টারের শিক্ষক মহাশয় শ্যামল রায় কিছু কথা বলবে। তো তার মুখে আমরা কিছু কথা শুনে নিব। তো আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যদি আমি বলি, জন্মকাল 1861 সালে। কত সালে? 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে বা ঠাকুর বাড়িতে তার জন্মগ্রহণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলতে গেলে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে যদি আমি বলি, একাধারে তিনি লেখক থেকে শুরু করে, তিনি গায়ক থেকে শুরু করে, তিনি কবি, তিনি হচ্ছে আমাদের পেইন্টার, মানে হচ্ছে ছবি আঁকা থেকে শুরু করে সব বিষয়ে তিনি তার যে ভূমিকা সেটা খুবই অপরিসীম। ঠিক আছে, তিনি শুধু এই কবিতা, গ্রন্থ এগুলো রেখেই সমাপ্তি ছিলেন না, তিনি এখানে ছিলেন দার্শনিক, এছাড়াও তিনি ছিলেন সমাজসেবী। বিভিন্ন ধরনের সমাজ সেবায় তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন। সমগ্র জীবন তিনি সমাজের জন্যই প্রতিফলিত করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যদি আমি বলি, ছোটবেলায় থেকেই ছিলেন তিনি মানে অন্যমনস্ক, সাধারণ মানুষ থেকে ছিলেন অন্যমনস্ক। তিনি যদি আমি বলি, তিনি কোনো স্কুলে পড়াশোনা করেননি, তিনি বাড়িতে পড়াশোনা করেছিলেন। তিনি কোনোদিন স্কুলে যাননি, যেটা আমরা এই পর্যন্ত জেনে এসেছি। কিন্তু তিনি তবুও সমগ্র বিশ্বের, আমি যদি বলি সমগ্র বিশ্বের তিনি কবি। কারণ তার যে পরবর্তীকালে আমরা দেখি যে 1913 সালের যে গ্রন্থ রয়েছে, যেটার নাম হচ্ছে গীতাঞ্জলি, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি এশিয়ার মধ্যে বা ভারতের মধ্যে যদি বলি আমরা, সাহিত্যের প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। কি বললাম? এশিয়ার মধ্যে, সমগ্র এশিয়া রয়েছে আমাদের, ঠিক আছে, আমরা এশিয়া মহাদেশে বসবাস করি। তো সমগ্র এশিয়া মহাদেশে বা ভারতের মধ্যে আমরা যদি বলি, তিনি প্রথম ব্যক্তি যিনি সাহিত্যের মধ্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য, শুধু ছেলেদের জন্য না, তিনি মেয়েদের জন্য বিভিন্ন ধরনের স্কুল বানিয়েছেন। এছাড়াও তার
যদি আমরা স্কুল দেখি সেটা হচ্ছে শান্তিনিকেতন, যেটা বোলপুরে রয়েছে বীরভূমে। তিনি 1901 সালে প্রতিষ্ঠিত করেছিলেন এবং তিনি 1921 সালে, কত বললাম, 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক আছে, সেটা থেকে তার বোঝা যায় যে তার সমাজের প্রতি কতটা তিনি মনোনিবেশ করেছিলেন। তিনি যদি দেখি সেই সময়টার মধ্যে ব্রিটিশ যুগে তিনি সমগ্র ইউরোপ ভ্রমণ করেছিলেন। শুধু আমরা বলি না যে পড়াশোনা করলে হবে না, শিক্ষা হচ্ছে কি, মানে ভ্রমণ করা হচ্ছে শিক্ষার একটি অঙ্গ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। ঠিক আছে, তিনি ছাত্রছাত্রীদের জন্য অনেক কিছুই কাজ করেছিলেন, যেটা বলা সহজ হচ্ছে না, কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিছু কাজ করেছিলেন তার জীবনে অনেক কিছু কাজ করছিলেন। যেটা বললাম যে তিনি একাধারে সাহিত্যিক ছিলেন, একাধারে তিনি নিজেই গান লিখতেন। ঠিক আছে, একাধারে তিনি গ্রন্থ রচনা করতেন, মানে বিভিন্ন উপন্যাস, যেমন তার গোড়া উপন্যাস চোখের বালি, তাই না, তারপর হচ্ছে গোড়া রয়েছে, তো এগুলো উপন্যাস রয়েছে, প্লাস বিভিন্ন ধরনের ছোট গল্প তিনি লিখেছিলেন। ছোট গল্প তোমরা পড়েছিস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ধরনের কবিতা, তাই না, তোমরা যে এখন যেগুলো আবৃত্তি করবে সেই রকমের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার একটা কবিতা মনে আছে, ক্লাস 10-এ হয়তো আমার ছিল, দুরন্ত আশার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এখনো আমার মনের মধ্যে গেঁথে রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালি সমাজ সম্পর্কে বলেছিলেন যে দেখা হলে নিষ্ঠবতী, মুখের ভাব সৃষ্টবতী, অলস দেহের পৃষ্ঠবতী, গ্রহের প্রতি টান। মানে আমরা বাঙালিরা যে আছি সবসময় জন্য কি করি, গ্রহের প্রতি আমরা টান, মানে গৃহ মানে বাড়ির প্রতি কিন্তু আমাদের টান, তাই না। তার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে কোয়েল দ্বারা নিত্যতনু নিদ্রা রসে ভরা, মাথায় ছোট বহরে বড়, বাঙালির সন্তান। আমরা বাঙালিরা সবসময়ের জন্য মানুষের সমালোচনা করি, তাই তো, এবং কাজ শেষে আমরা কোথায় যাই, বাড়ি ফিরে আসি, আর বাড়িতে আসলে আমরা খেয়ে দিয়ে শুধু ঘুমানোর চেষ্টা করি। তো নিদ্রা রস মানে কি রে, ঘুমানোর কথা বলছেন। তো এই যে কবিতাটা, তার সঙ্গে বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে ইহার চেয়ে হতেন যদি আরো বিদয়ীন, চরণতলে কোমর বিরু, দিগন্তে বিলীন। যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আমি বাঙালি না হয়ে যদি আরো বিদয়ীদের মতো হতাম, তাহলে কি করতাম, এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করতাম, বেরিয়ে পড়তাম। কিন্তু আমরা বাঙালিরা কোথাও যদি যাই তাহলে আমাদের বাড়ির প্রতি একটু বেশি টান থাকে, আর দেখা হলে আমরা অনেক মিষ্টি কথা বলি, কিরে কেমন আছিস, ভালো আছিস তো, আর ও চলে গেলে আমরা কি করি, তার নামে সমালোচনা করি, তো ছেলেটা ভালো না, এই মেয়েটা ভালো না, বুঝলি, এইরকম কথাবার্তা। তো আমাদের আরো বিদয়ীদের মতো হতে হবে। ঠিক আছে, তো আমরা শুধু গান বাজনা, কবিতা, আবৃত্তি এগুলো নিয়ে থাকলেও হবে না, তার সঙ্গে আমাদের সমাজের যে বিভিন্ন ধরনের কাজকর্ম আছে, ক্রিয়াকলাপ রয়েছে, সেগুলোর দিকেও আমাদের মনোনিবেশ করতে হবে। ঠিক আছে, তো এই বলে আমি আমার বক্তব্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সংক্ষেপে শেষ করলাম। তো এরপর আমাদের শিক্ষক মহাশয় রাজা স্যার কিছু বলবেন, তার মুখে আমরা কিছু শুনে নিই। তো দেখো, তোমাদের তো সমস্যা অনেক কিছুই বললো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে। তা আমি তোমাদের দু একটা কথা বলবো, যেহেতু 25শে বৈশাখ হিসেবে ধরি, তো তোমাদের বাংলা ডেটটাও তো জানা উচিত। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 1268 সালে, সালটা কত বললাম আমি বাংলায়, 1268 সালের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন, এবং তার যে মৃত্যু সেটা কিন্তু 80 বছর বয়সে হয় 22শে শ্রাবণ 1348 সাল। বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু বাংলার ডেটটা মনে রাখতে হবে, কারণ আমরা যেহেতু বাঙালি, তো বাংলা ডেটগুলো আমাদের মাঝে মাঝে হারিয়ে যায়। তো বাংলা ডেটে তোমাদের আমি বললাম। তো এইবার দেখো, এই যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু শুধুমাত্র যে একজন লেখক বলে দিলাম তাতে করে কিন্তু এটা সম্ভব না। ঠিক আছে, তো তিনি কিন্তু কবি, লেখক, তিনি সাহিত্যিক, তিনি ঔপন্যাসিক, তিনি কিন্তু চিত্রকার, এমনকি তিনি দার্শনিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি তার গান। তার কি গান, যেটাকে আমরা কি হিসেবে জানি, রবীন্দ্র সঙ্গীত হিসেবে জানি। তিনি কিন্তু 2000-এর বেশি গান কিন্তু লিখে গিয়েছেন, এবং যেই গান ছাড়া আমরা কিন্তু এখনো কোনো কিছুই ভাবতে পারি না। এরকম কোনো মনে করো অনুষ্ঠান সে
রবীন্দ্র জয়ন্তী হোক না কেন, কিংবা আরো যে আমাদের কালচারাল যে প্রোগ্রামগুলো হয়, এমন কোনো প্রোগ্রাম নেই যেখানে রবীন্দ্রসঙ্গীত ছাড়া চলে কি তোমরাই বলো? চলে না। তো তিনি কিন্তু খুব অল্প বয়স থেকে কিন্তু লেখালেখি শুরু করেন। আর তোমাদের সমস্যার যেটা আগেই বললো, তিনি কিন্তু আমরা যেরকম এখন পড়াশোনা করছি মানে পুরোপুরি একটা সিস্টেমের মধ্যে এসে, তাই কি না? তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই সিস্টেমের প্রতি অতটা মানে আসক্ত ছিলেন না বা মানিয়ে নিতে পারতেন। তার যে পড়াশোনা সেটা কিন্তু পুরোপুরি তার বাড়িতেই হয়েছিল, তাই না? বিভিন্ন ভাবে হয়েছিল, গৃহ শিক্ষক দিয়ে হয়েছিল, তাই না? তিনি প্রকৃতির মধ্যে শিক্ষা নিতেন। এরকম কিন্তু এই যে স্কুল ব্যবস্থা কিংবা এই যে আমাদের গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা, এটার প্রতি তিনি বেশি আসক্ত ছিলেন। ঠিক আছে? আর আমরা এই যে আজকে 2025 সালে তার যে জন্ম জয়ন্তী পালন করছি, এটাও কিন্তু জানতে হবে কততম। এটা কিন্তু আমাদের 164তম আজকে আমরা পালন করছি। ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে কত আমরা পালন করলাম এবার? 164। ঠিক আছে? আর তার সঙ্গে সঙ্গে যেহেতু আমরা রবীন্দ্রনাথ সম্বন্ধে আমরা দুই একটা কথা বললাম, বললে তো অনেক কথা আছে, অত বললে শেষও হবে না, তাই না? তো তার যে পিতা মাতা, তাই না, তাদের কথা উল্লেখ করতে হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে পিতা, তার নাম ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, আর তার মাতা ছিলেন কে? সারদা দেবী। তো সারদা দেবী তার যে মাতা, তিনি কিন্তু যখন রবীন্দ্রনাথ ঠাকুর খুব অল্প বয়সী ছিলেন তখনই কিন্তু মারা যান। ঠিক আছে? আর এখানে আরেকটা পয়েন্ট তোমাদের বলে রাখি আমি, যে দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু ছিলেন কি? ভ্রমণ পিপাসু, ভ্রমণ করতে ভালোবাসতেন। তো শৈশবে কিছুটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার যে মনে করো পরিবারের যে বলতে পারি যে চাকর, যে বৃত্ত, তাদের মাধ্যমেই কিন্তু লালিত পালিত হয়েছে। বুঝতে পেরেছ? তো এই কিন্তু মোটামুটি আর কি বলবো, তিনি তো অনেক কিছুই করে গিয়েছে যেটা তার সাধারণ মানুষের পক্ষে বর্তমান হয়তো বা সম্ভব না, তাই না? আর তিনি কিন্তু অনেক নামে পরিচিত, কবিগুরু, তাই না, তাই না, বিশ্বকবি এই নামে কিন্তু তিনি খ্যাতি লাভ করেছেন।